আসসালামু আলাইকুম। বন্ড কেনার পরে আপনার মনে হতে পারে আপনার বন্ডটি সেফ কিনা, নিরাপদ কিনা। মূলত বিষয়টা হচ্ছে যে দেশটা যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিরাপদ, সে দেশের স্বাভাবিকভাবেই সব কিছুই নিরাপদ, আপনার বন্ডটি নিরাপদ। কিন্তু যে দেশের অর্থনীতি অনিশ্চিত বা বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো যেখানে বড় ধরনের পরিবর্তন ঘটায় অর্থনীতিকে, সেখানে আপনার বন্ডটিও অস্থিতিশীল বা ঝুঁকিপূর্ণ বা রিস্কি আপনি যেটা বলেন। তারপরেও কিছু বিষয়বস্তু আছে যে বিষয়গুলো বিবেচনা নিয়ে আপনি যখন কোনো বন্ড কিনবেন তখন আপনাকে এই বিষয়গুলো বিবেচনা নিতে পারবেন, নেওয়া উচিত। তাহলে আপনি বন্ডটি কি আপনার সেফ মুডে আছে কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। যেহেতু বন্ড একটি দীর্ঘমেয়াদী একটি প্রকল্প বিনিয়োগ, সেহেতু আপনি যখন কিনতে যাচ্ছেন তখন আপনাকে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। কী কী বিষয় মাথায় রাখবেন? প্রথমে দেখবেন যে যিনি বন্ড ইস্যু করছেন তার সচ্ছলতা কতটুকু। ইংরেজিতে এটাকে বলে ক্রেডিট ওয়ার্থিনেস। সো খুবই ভালোভাবে বুঝতে পারতেছি আমরা যেগুলো প্রতিষ্ঠিত কোম্পানি বা গভর্নমেন্ট, তাদের ক্রেডিট ওয়ার্থিনেস খুবই স্ট্রং। আপনি সরকারি বন্ড কিনতে পারেন, প্রতিষ্ঠিত দেশের নাম স্বনামধন্য প্রতিষ্ঠানের বন্ড কিনতে পারেন। 2 নম্বরের বিষয়টা হচ্ছে যে ক্রেডিট রেটিং। আপনি দেখবেন যে ওই কোম্পানির ক্রেডিট রেটিংটা কেমন আছে। ক্রেডিট রেটিংটা বোঝার জন্য আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন মুদিস ক্রেডিট রেটিং হয়, S&P বা ফিচ, এরা সাধারণত ক্রেডিট রেটিং করে থাকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি। আপনি এদের ক্রেডিট রেটিং রিপোর্টটা দেখবেন, সাধারণত টপ লেভেলের ক্রেডিট রেটিংটা ট্রিপল এ হয়ে থাকে, তারপরে সেকেন্ড ক্যাটাগরি ডাবল এ, তারপরে লোয়ার ক্যাটাগরিগুলো হচ্ছে আপনার সিঙ্গেল এ, তারপরে বি ক্যাটাগরিগুলো হচ্ছে ট্রিপল বি, ডাবল বি, সিঙ্গেল বি, এইভাবে ক্যাটাগরাইজ হয়ে থাকে। সো যাদের ক্রেডিট রেটিং ভালো আপনি অবশ্যই তাদের বন্ডগুলো কিনতে পারেন, আর যাদেরগুলো খারাপ সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। 3 নম্বর যে বিষয়টা দেখতে পারেন সেটা হচ্ছে ফিনান্সিয়াল প্যারামিটার্স। এখন ফিনান্সিয়াল প্যারামিটার্স বা ফিনান্সিয়াল যে স্ট্রেংথগুলো আছে, ফিনান্সিয়াল অ্যানালাইসিসগুলো একটু জটিল। সেগুলো হচ্ছে যে আপনাকে ডেটা কালেকশন করতে হবে ব্যাপকভাবে, সেই ডেটাগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, সেই অ্যানালাইসিস করার ক্যাপাসিটি আপনাকে থাকতে হবে। তো এখানে খুব বড় আকারে না বলে যদি ছোটো আকারে বলি, সেখানে হচ্ছে আপনি কয়েকটা রেশিও আপনি একটু দেখবেন। রেশিওটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও, তার মানে তার নিজের মালিকানায় কতগুলো শেয়ার আছে আর কতগুলো শেয়ার সে ঋণ করে কিনেছে, এটা দেখবেন। প্রফিটেবিলিটি রেশিও দেখবেন, ক্যাশ ফ্লো স্টেবিলিটি এটা দেখবেন। আপনি দেখবেন যে আইসিআর, যেটা ইন্টারেস্ট কভারেজ রেশিও বলা হচ্ছে, সে যে ইন্টারেস্ট দিচ্ছে তার যে লোন নিয়ে করা, অথবা যদি লোন না থাকে তাহলে তো কোনো ইন্টারেস্ট কভারেজ রেশিও তো ভালো 100%, কিন্তু যদি থাকে এরকম যে সে তার ইন্টারেস্ট দিতে হচ্ছে, সে প্রফিট করেছে হচ্ছে যে 100 টাকা, তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে মাত্র 20 টাকা, সো তাহলে হচ্ছে যে তার বেশ ভালো ইন্টারেস্ট কভারেজ রেশিও আছে। তার ইনকাম তার ইন্টারেস্টকে কতটা কভারেজ দিতে পারে, এটা হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও। এই যে 4-5টা রেশিও আপনাকে বললাম, এগুলো একটা অ্যানালিসিস করলে তাহলে ফিনান্সিয়াল পজিশনটা আপনি বুঝতে পারবেন। যার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, আপনি সেটার বন্ড আপনি কিনতে পারেন। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে বন্ডটা কিনছেন তার বিপরীতে ওই কোম্পানির কি কোলাটেরাল সিকিউরিটি আছে। আপনাকে সে বন্ড দিল, একটা কাগজই তো দিল, কিন্তু বিনিময়ে কোম্পানির কি সিকিউরিটি আছে বা কোম্পানির কি কোলাটেরাল আছে, সেটা যদি স্ট্রং কোলাটেরাল থাকে তাহলে সেটা অবশ্যই আপনার বন্ডটা সেফ, যদি না থাকে তাহলে বন্ডটা সেফ না। 5 নম্বরে যেটা বলা যায় সেটা হচ্ছে বন্ড কভেনেন্স। কভেনেন্স হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে আচ্ছা, চুক্তিপত্রের যে অঙ্গীকারনামাগুলো, অঙ্গীকারনামা হচ্ছে যে চুক্তিপত্রে কিছু কথাবার্তা লেখা থাকে, হ্যাঁ, শর্ত লেখা থাকে। যে শর্তগুলো যদি খুব স্ট্রিক্ট এবং স্ট্রং, যদি শক্তিশালী কভেনেন্সগুলো হয়, যেটা আপনার ইন্টারেস্টকে বা বন্ডের যে স্বার্থগুলো আছে, তাকে যে পেমেন্টের কথাগুলো আছে, সেগুলো যদি স্ট্রংলি লেখা থাকে, দ্যাট মিনস আপনার বন্ডটা খুবই কোয়ালিটিপূর্ণ, আপনি সেটা করতে পারেন। যদি সেখানে কভিনেন্সগুলো থাকে খুব আপনার হচ্ছে যে ঝুঁকিপূর্ণ বা স্লিপি অথবা উইক,
আপনি সেই কোম্পানির বন্ড কেনার বা সেই বন্ড কেনার কোনো প্রয়োজন নেই। 6 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনি সিনিয়রিটি দেখবেন। বন্ডের ক্ষেত্রে কিন্তু কিছু সিনিয়রিটি আছে। কিছু হচ্ছে যে আগে তার পেমেন্টটা করতে হয়, আর কিছু বন্ডের পেমেন্টটা পরে করতে হয়। আপনি যদি সিনিয়র লেভেলের যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো কিনেন তাহলে হচ্ছে যে যেটা প্রায়োরিটি আপনি আগে পাবেন, যে আবার যদি যেটা হচ্ছে যে আপনার পেমেন্টটা পরে দেয় সেই বন্ডগুলো যদি আপনি কিনেন তাহলে সেটাকে আপনার পরে পেমেন্ট পাবেন। সো আপনি যেই বন্ডগুলোর পেমেন্ট আগে পাওয়া যায় এই জাতীয় বন্ডগুলো কিনবেন। যে বন্ডগুলো যেমন সাবঅর্ডিনেট বন্ড, এটা হচ্ছে যে আপনাকে প্রেফার্ড বন্ড। সো এখানে আপনি সাধারণত আপনাকে প্রাইমারি বন্ড বা কমন স্টকের পরে আপনি কমন স্টক না সরি আপনি এখানে হচ্ছে যে প্রেফার্ড স্টকটা আপনি এখানে পরে পাবেন, সাবঅর্ডিনেট বন্ডটা আপনি, হ্যাঁ। সো সাবঅর্ডিনেটেড যে বন্ডগুলো এক্ষেত্রে সাধারণত এটা হচ্ছে সেকেন্ডারি বন্ড। সো আপনি সাবঅর্ডিনেট বন্ড কিনবেন কি কিনবেন এটা আপনি নিজের ডিসিশন নেবেন, কারণ এটা পেমেন্টটা পরে পাওয়া যায়। 7 নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ইকোনমিক সিচুয়েশন সেটা আপনাকে কনসিডার করতে হবে। এটা হচ্ছে আপনাকে অনেক সময় মাইক্রো লেভেলে অথবা ম্যাক্রো লেভেলে আপনাকে কম্পেয়ার করার ক্যাপাসিটি আপনাকে থাকতে হবে। দেশে রাজনৈতিক অস্থিরতার সময় একটা ম্যাক্রো ইকোনমিক এফেক্ট পড়ে, রিসেশনের সময় একটা এফেক্ট পড়ে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি কোন কোন প্রোডাক্টের উপরে পড়ে, এবং আপনি যে কোম্পানির বন্ড কিনছেন সেই কোম্পানির কোন প্রোডাক্টটা তৈরি করছে এবং সেটা এই ধরনের ম্যাক্রো বা মাইক্রো ইকোনমিক ফ্যাক্টরে সেটার উপরে সেন্সিটিভিটি কতটুকু, সেটা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে সেলস বা সেটার হচ্ছে যে প্রফিটেবিলিটিতে, এই বিষয়গুলো আপনি চিন্তা করে একটা বন্ড কেনার সময় আপনি এই বিষয়গুলো বিবেচনা রাখতে পারেন। 8 নম্বরে যেটা সেটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। যে বন্ডগুলো সাধারণত আপনাকে অল্প সময়ের মধ্যে ম্যাচুরিটি হয়, 6 মাস বা 1 বছর বা সর্বোচ্চ 2 বছর, বন্ডগুলো আরও বড় মেয়াদেরও হয়ে থাকে। সো যে বন্ডগুলো ছোট মেয়াদে সেগুলো সাধারণত ইকোনমিক টার্মোইলের ক্ষেত্রে প্রভাব বিস্তারে একটু সময় বেশি পাওয়া যায়। সো অল্প সময়ের মধ্যে সে তার প্রফিটটা পকেটিং করতে পারে, পকেটে নিয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে যেগুলো শর্ট টার্ম ম্যাচুরিটি পিরিয়ড সেই বন্ডগুলো আপনি কিনতে পারেন। যেগুলো লং টার্ম বন্ড সেগুলোতে একটু নিরুৎসাহিত আপনি হতে পারেন, সেগুলো না কেনাটাই বেটার। ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেটের ক্ষেত্রেও আপনি বন্ডের কথা চিন্তা করতে পারেন। খুব সিম্পলি ভালো কোম্পানি যদি আপনাকে একটু বেটার ইন্টারেস্ট দেয় আপনি সেই বন্ডটা কিনতে পারেন, কিন্তু খারাপ কোম্পানি যদি আপনাকে খুব ভালো ইন্টারেস্টটা দেয় সেটা আপনি না কেনাটাই ওয়াইজ। সো ইন্টারেস্ট রেট আপনাকে কম্পেয়ার করার কোম্পানি ভেদে ইন্টারেস্ট রেট আপনাকে কম্পেয়ার করার ক্যাপাসিটি থাকতে হবে, সেটা বুঝে আপনি ভালো কোম্পানির হালকা একটু কম হলেও সেইটার বন্ড আপনি নিতে পারেন। আর হচ্ছে যে যদি আপনার হচ্ছে যে মিডিয়াম কোর কিন্তু কোম্পানি কিন্তু মোটামুটি ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে সেটারও আপনি কিনতে পারেন, কিন্তু দুর্বল কোম্পানিতে না যাওয়াটা বেটার, তার বন্ড না কেনাটাই বেটার। লিকুইডিটি হচ্ছে যে যে বন্ডগুলো আপনি খুব দ্রুত প্রয়োজন হলে আপনি সেটাকে লিকুইডেশন করতে পারেন, এরকম কিছু কভেনেন্ট থাকে, শর্তাবলী থাকে, সেই বন্ডগুলো আপনি নিতে পারেন। গভর্নমেন্ট বন্ডের ক্ষেত্রে আপনি নিতে পারেন। আপনি ছোটো ছোটো কোম্পানির কিছু বন্ড আছে যেগুলো হচ্ছে যে কোম্পানি চাইলে আপনাকে কী করে লিকুইডেশন করে দেয়, সেল করে দিলে আপনি সেটা টাকা রূপান্তরিত করতে পারেন, তখন আপনি সেই কোম্পানির বন্ড নিতে পারেন। সো এই যে প্রায় 10টা পয়েন্ট বললাম, আমি যদি আবার একটু প্রথম থেকে বলি 10টা পয়েন্ট, এই পয়েন্টগুলো হচ্ছে বেসিক্যালি একটা বন্ড কেনার জন্য খুবই বিবেচনা রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা এক নম্বর হচ্ছে যে কোম্পানির বন্ড কিনছেন তার সচ্ছলতা, তার আন্তর্জাতিক বা দেশীয় তার ক্রেডিট রেটিং, তার যে ফিনান্সিয়াল স্ট্রেংথ, আপনার বন্ডের এগেনস্টে তার কোলাটেরাল সিকিউরিটি, বন্ডের ভিতরে কী শর্তাবলী আছে সেটা, আপনার বন্ডের সিনিয়রিটি জুনিয়রিটি সেটা, দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ের ইকোনমিক কন্ডিশন ম্যাক্রো বা মাইক্রো, এটা সাধারণত বন্ড যে কোম্পানির সেই কোম্পানির প্রোডাক্টটাকে কতটা এফেক্ট করবে সেটা ইম্পর্টেন্ট জিনিস। বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড, এটা শর্ট টার্ম বা লং টার্ম ম্যাচুরিটি পিরিয়ড, শর্ট টার্মগুলো প্রেফারেন্স পাবে বেশি। ইন্টারেস্ট রেট এনভায়রনমেন্ট, কোম্পানিটা কোন ধরনের এবং সে অনুযায়ী সে কী ইন্টারেস্ট অফার করছে আপনি বিবেচনা করবেন, কোম্পানিকে প্রথমে বিবেচনা করবেন, তারপর ইন্টারেস্ট রেটকে বিবেচনা করবেন। সর্বশেষ যেটা লিকুইডেশন, মানে হচ্ছে আপনার বন্ডটাকে আপনি যখন প্রয়োজন হয় কত তাড়াতাড়ি আপনি লিকুইডেশন করতে পারবেন। এই যে বিষয়গুলো বললাম কোনো কোম্পানির বন্ড কিনতে হলে, এটা আসলে বন্ড না, শুধু শেয়ার এবং অন্যান্য ক্ষেত্রেও
যখন কোনো কোম্পানির অ্যাসেট আপনি কিনবেন, বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাসেট, তখন আপনাকে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। অনেকে আমরা যাই না, হঠাৎ করে কিনে ফেলি, বলেন যে আসলে ভাই এর সাথে চুক্তি করতে যাচ্ছি, এই কোম্পানির এই জিনিসটা কিনতে যাচ্ছি, শেয়ার কিনতে যাচ্ছি বা বন্ড কিনতে যাচ্ছি বা একটা কন্ট্রাক্ট করতে যাচ্ছি, এই কোম্পানির কী কী জিনিস আমাকে দেখা দরকার। আমি যে বিষয়গুলো বললাম এতক্ষণ, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।